ডেফিনেটলি বাংলাদেশ নিয়ে কথা হবে, কারণ বাংলাদেশ কোথাও কি ভারতকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে। এই দুদিন আগে যে দেশটার জন্ম হলো সেই দেশটা আজকে যা করছে তাতে তো এটা ছাড়া আর কিছু আমার খুব একটা মাথায় আসছে না। মানে এটাকে কি বলা যায় বলুন তো? কি চাইছে ভারতকে উদ্দেশ্য করে, কি কি বলতে চাইছে, কি কি করতে চাইছে? এই কারণে বলছি কি ভারতকে উদ্দেশ্য করে এই কাজগুলো করা, বা কোথাও একটা ধরুন এই রকম যদি হয় বিষয়টা যে ভারতকে থ্রেট করার চেষ্টা করছে বাংলাদেশ, যার জন্ম এই কয়েকটা বছর আগে হলো। প্রথমে শেখ হাসিনা তাকে দেশ ছাড়া করা, তারপরে সনাতনের ওপর লাগাতার হামলার ঘটনা, ইসকনের মতো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে সরাসরি মৌলবাদী আখ্যা দেওয়া, ইসকন মন্দিরের ওপর হামলার ঘটনা, আজকে সেই খবর আমাদের কাছে এসেছে, ছবি দেখিয়েছি আপনাদের। কি চাইছে বাংলাদেশ? কি চাইছে? আরো একটা মৌলবাদী সরকার প্রতিষ্ঠা হোক? টেনশন 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 জিয়ে রাখো। এত সোজা? একটা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছে পাকিস্তান, আর একটা সার্জিক্যাল স্ট্রাইক কি বাংলাদেশ দেখবে তাহলে? আগুন নিয়ে খেলা হচ্ছে নাকি? এইভাবে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা হচ্ছে নাকি? প্রশ্ন তো এটা নিয়েই উঠছে। ভারতের শিলিগুড়ি করিডোরকে নজরে রাখছে বাংলাদেশ সেনা। চিকেন নেক থেকে সামান্য দূরে বাংলাদেশ এয়ারবেস তৈরি হচ্ছে, 50টি যুদ্ধ বিমান রাখার পরিকল্পনা করছে বাংলাদেশ। কেন? কি কারণে এই পদক্ষেপগুলো বাংলাদেশ নিচ্ছে? ভারতকে কি সরাসরি থ্রেট করছে এইভাবে বাংলাদেশ? আমি আবার প্রশ্ন রাখছি, আবার ভারতকে থ্রেট করছে বাংলাদেশ? আর যদি সেটা হয়ে থাকে, বাংলাদেশের মতো কিছুদিন আগে জন্মানো একটা দেশ যদি সেটা করতে পারে, ইসকনের মতো প্রতিষ্ঠানকে মৌলবাদী আখ্যা দিতে পারে, শেখ হাসিনার বিতাড়ন, সনাতনের উপর হামলা যদি পরপর হতে পারে, তাহলে কি সেটা শুধুমাত্র এই মুহূর্তে এই দেশটার অন্তর্বর্তী সরকার করছে, এটা মেনে নিতে হবে আমাদের, নাকি অন্য কোনো বড় রাষ্ট্র, বড় শক্তির মদত রয়েছে এর পেছনে? সেটাও খুঁজে বার করার ডেফিনেটলি চেষ্টা করবে ভারত। আজ শুরু করব, কিন্তু যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে চিকেন নেক, সেখানে সামান্য উত্তেজনা তৈরি করে রাখার চেষ্টা যদি বাংলাদেশ করে থাকে, এর ফল ভুগতে হবে বাংলাদেশকে। এর প্রতিবেদন দেখবো, এবং তারপর অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকে হাল্লা বল থেকে। শুরুতেই দেখি প্রতিবেদন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার ও তার জামিন খারিজের পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এই আবহে পড়শি দেশের একাধিক জায়গায় শুরু হয়েছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। এই ইস্যুতে ঢাকাকে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের কিছু গোপন পদক্ষেপ সামনে এলো। সূত্রের খবর, ভারতের শিলিগুড়ি করিডোরকে নজরে রেখে পড়শি দেশের লালমনিরহাটে একটি বড় বায়ুসেনা ঘাঁটি তৈরির চেষ্টা করছে ইউনূসের নেতৃত্বাধীন সরকার। জানা যাচ্ছে এই বায়ুসেনা ঘাঁটিতে 50টি যুদ্ধবিমান রাখার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। পড়শি দেশের এই রণসজ্জাকে মাথায় রেখে বাংলাদেশ সীমান্ত জুড়ে ভারতীয় সেনাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সূত্রের খবর, পরিস্থিতির গুরুত্ব বুঝে শিলিগুড়িতে ইতিমধ্যেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে। পাশাপাশি অসমেও মোতায়েন করা হয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে স্বল্প ও মাঝারি পাল্লার পিনাকা মিসাইল সিস্টেমকেও অসমে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে নতুন করে প্রায় 35,000 সেনা মোতায়েন করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও বাংলাদেশের এই প্রস্তুতিকে গুরুত্ব দিতে নারাজ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রাক্তন এনএসজিও র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তীর দাবি, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর বাংলাদেশের অবস্থার অনেক পরিবর্তন হবে। বিমানবন্দরটাকে নতুন করে সাজানো হচ্ছে, এটা ভারতবর্ষ মোটেও এটাকে খুব গুরুত্বহীন ভাবে দেখছে না, যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। পাগলের তোলা, কারণ ওরাও জানে যত সহজ হবে না। বাংলাদেশ যদি সেটা করতে চায় তার সঠিক প্রত্যুত্তর পেয়ে যাবে। তখন ওই পাকিস্তান, বাইডেন প্রশাসন তো এখন প্রাক্তন হয়ে গেছে, পাকিস্তান আর চীন এসে বাঁচাতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প আসতে দিন ওনাকে শপথ নিয়ে সরকারে, তারপর দেখবেন বাংলাদেশের অনেক খেলা পাল্টে গেছে।
প্রাক্তন সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়ের মতে বাংলাদেশের অস্থির পরিস্থিতি থেকে বিশ্বের নজর ঘোরানোর জন্যই হয়তো এহেন পদক্ষেপ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের। হিন্দু নিধন চলছে, তিনি কোনো অবস্থাতেই কন্ট্রোল করতে পারছেন না। ছাত্ররা আবার রাস্তায় নেমে পড়েছে। এখন আবার যদি কোন রকমের দৃষ্টিটাকে একটু ঘুরিয়ে নেওয়া যায়, যে এখানে আমি এয়ারফোর্সকে মোতায়েন করলাম, করে একটা টেনশন তৈরি করা, এবং সেটা করে যদি একটু মানে আন্তর্জাতিক যে দৃষ্টি ইউনুসের ওপরে আছে সেটাকে একটু অন্যভাবে মানে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যায়। ভারতের চিকেন নেকের অদূরে বাংলাদেশের বায়ুসেনা ঘাঁটি তৈরির উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে নিপীড়ন শুরু হয়েছে তা থেকে নজর ঘোরাতেই কি এই পদক্ষেপ ইউনূসের সরকারের? বাংলাদেশের এই রণসজ্জার নেপথ্যে কি পাকিস্তানের হাত? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অ্যাকশন মোডে তাহলে কি এবার ভারতকে দেখব? আগামী সময়ে কি হবে জানি না, কিন্তু এর আগে একাধিক সার্জিক্যাল স্ট্রাইক পড়শি দেশ তারা ফিল করেছে, তারা দেখেছে, তারা জানে যে তার ভয়াবহতা কি আর কেন সার্জিক্যাল স্ট্রাইক ভারতকে করতে হয়েছে। আর আজকে যদি এইভাবে চোখ রাঙানোর চেষ্টাও অন্তত বাংলাদেশ করে, আমি আবার বলবো অন্তর্বর্তী সরকার যদি এই চেষ্টা করে থাকে একরকম, আর যদি কোনো বাইরের শক্তির মদত থাকে, বাইরের দেশের মদত থাকে, চিকেন নেক এবং এই সংলগ্ন অংশ যদি উত্তপ্ত করে রাখার চেষ্টাও করে বাংলাদেশ, তাহলে ভারত ছেড়ে কথা বলবে না। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। আজকে একটি খুব সংক্ষিপ্ত হলেও সিএনএর প্রশ্নের উত্তরে রিয়াকশনও পেয়েছি আমরা এমইএর তরফ থেকে। রণধীর জয়সওয়াল মুখপাত্র খুব স্পষ্টভাবে বলেছেন, যদিও যেটা বাংলাদেশের ম্যাটার, কিন্তু ভারত যে এই বিষয়টায় একেবারে শুরু থেকে নজর রাখছে এবং প্রয়োজন হলে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক ভারত করতে পারে। কি বলছেন রণধীর জয়সওয়াল, শোনাবো আপনাদের। That there was a news that in Lalmonirhat, very near to the chicken neck, Bangladesh developed an airbase over there with the economical help of Biden government and the Qatar. What do you think about that? That is any problematic for India? Indrani had a question about airbase. I mean, these are security issues that pertain to the government of Bangladesh. ইন্দ্রাণীর প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্ত উত্তর। বাবুর কাছে যে প্রশ্নটা রাখতে চাইবো, অবজারভেশনই কি এই মুহূর্তে ভারতের স্ট্যান্ড পয়েন্ট, কি করণীয় ভারতের, কিভাবে দেখছেন? নমস্কার। নমস্কার। দেখুন, একটা বাংলায় কথা আছে, গাছে কাঁঠাল আর গোঁফে তেল। লালমনিরহাট বাংলাদেশ চাইনিজ হেল্প নিয়ে কবে করবে, কিভাবে করবে, সেটা একটা ভবিষ্যতের বিষয়। সেটা নিয়ে এই মুহূর্তে ভারতের কোনো মাথা ব্যথার কারণ নেই। আচ্ছা। এবং চিকেন নেক যে এরিয়াটা অত্যন্ত সংবেদনশীল জায়গা, 60 কিলোমিটার এবং অ্যাভারেজ উইথ ধরুন 22 কিলোমিটার, কিন্তু ওখানে আমাদের অলরেডি খুব ভালো বায়ুসেনার এবং সেনার উপস্থিতি মজুদ। আমাদের বাগডোগরা আছে, আর একটা ফরওয়ার্ড বেস আছে চিকেন নেকে, সেটার ডাইরেক্ট নাম আমি নাই করলাম। তো এখন ওরা ডাইভারশন ট্যাকটিক্সে যাচ্ছু করুক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাংলাদেশের যে কারেন্ট পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং বেকার একটা ইনস্টেবিলিটির জায়গায় রয়েছে বাংলাদেশ দাঁড়িয়ে। সেখান থেকে আমাদের দুটোই মাথা ব্যথা, একটা হচ্ছে ক্রস বর্ডার টেররিজম, আর একটা হচ্ছে আপনার আর্মস ট্রাফিকিং এবং র্যাডিক্যাল ইনফিলট্রেশন। এই দুটো জিনিসেই, এবং আমাদের তো ঘরের শত্রু ডিভিশনের কমি নেই, তো আমাদের এদিকেও অনেক সিম্প্যাথাইজার্স রয়েছে এবং অনেক স্লিপার সেলস আমরা জানি যে হয়ে যায়, এবং যেহেতু বর্ডারটা পোরাস, তাই জন্য এই দুটো জিনিসেরই অবাধ প্রচলন রয়েছে। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ওই জায়গাটাকে আমাদের একদম সিকিওর করা, এবং ওখানে একটা র্যাপিড মোবিলাইজেশনের অ্যাকশন আমাদের আছে। কিছুদিন আগে আমাদের ওখানে একটা বড় প্রায় 100 ঘন্টার একটা এক্সারসাইজ হয় আর্মি এবং এয়ারফোর্সের জয়েন্ট।
তবে একটা জায়গা আছে ওখানে বলি ওটাকে ঝামফেরি রিচ। ঝামফেরি রিচটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটার কন্ট্রোল যাদের কাছে থাকবে এবং পুরো ইন্ডিয়ান চিকেন নেকটা তারাই কন্ট্রোল করবে। তো আর একটা জিনিস খুব বলা এবং জেনে রাখা প্রয়োজন, বোকাদের কখনো ইতিহাস মাফ করে না। বাংলাদেশের যে আজকের পরিস্থিতি একদম পুরো বোকার দল, এবং যে সূত্রে বাংলাদেশের গঠন সেই একই উল্টো স্রোতে বয়ে যাওয়া এবং একই জামাত এবং আইএসআইয়ের চক্করে ওদের একটা র্যাডিক্যালাইজেশন হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে যেটা আমি শুরুতে বললাম, আমাদের এখন কোনো ঘাবড়ানোর কারণ নেই এবং আমাদের যা যা করণীয় ভারত সেই সমস্ত রঞ্জনবাবু, একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে এরকম একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ইউনূস নাকি দেশ ছাড়তে চাইছে। তা এখন সবটা গোলমাল পাকিয়ে দিয়ে দেশ ছাড়তে চাওয়ার কি কারণ? আর যদি এটা হয়ে থাকে, মানে যদি এটা সত্যি হয়, তাহলে সম্পূর্ণভাবে দেশটা মৌলবাদীদের হাতে চলে যাওয়ার, মানে ওই যে বলে না একটা কথা আছে খুল্লাম খুল্লা, মানে ওপেন সিক্রেট এই মুহূর্তে তো বটেই, কিন্তু আরও দেশটা মৌলবাদীদের হাতে চলে যাওয়া, সেইটা ভারতের জন্য কি কোনো থ্রেটের কারণ হবে? আমি দুটোই উত্তর একটু চাইবো, কেন ইউনূস দেশ ছাড়তে চাইছেন আর মৌলবাদীদের হাতে সম্পূর্ণ চলে যাওয়ার সম্ভাবনা কতটা তৈরি হচ্ছে? দেখুন, এখানে কোথাও না কোথাও আমাদের একটা ভুল হয়েছে। আমরা 1971-এর পর থেকে, স্পেশালি যখন বিগত 15 বছর ধরে শেখ হাসিনা ওখানে আছেন, তখন আমাদের যে একটা কানেক্টিভিটি ওদের সঙ্গে ছিল, ওটা খুব সুন্দর একটা কানেক্টিভিটি ছিল। কিন্তু সেখানে কি কোথাও আমাদের কোনো ভুল হয়েছে, সেটা আমাদের এখন তুলনামূলক একটা বিচার করা দরকার। এবং যদি কোথাও ভুল হয়ে থাকে, যেটা আমার মনে হয় নিশ্চয়ই হয়েছে, সেটা আমাদের প্লাগ করা উচিত, সেটা আমাদের কমিটাকে পূরণ করা উচিত এবং সেইভাবে আমাদের আবার দেশের জনতার, বাংলাদেশের স্পেশালি ইয়াং ইউথদের আমাদের আবার নিজের সঙ্গে নিয়ে আসা উচিত। ওদেরকে বোঝানো উচিত যে বাংলাদেশের গঠন কেন হয়েছিল, কিভাবে অপারেশন এবং কত লাখ হিন্দু এবং বাঙালি স্পিকিং হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে ইস্ট পাকিস্তানে, কিন্তু আপনি বোঝানোর কথা বলছেন রঞ্জনবাবু, কাকে বোঝাবেন? হিজবুত তাহরির, এই হিজবুত তাহরির নেতা মাহফুজ আলম, এই হিজবুত তাহরিকে এতদিন ধরে, যতদিন শেখ হাসিনা সরকার সেখানে ছিল, হিজবুত তাহরিকে নিষিদ্ধ ঘোষণা করে রাখা হয়েছিল। ইউনূস সরকার আসার পরে মাথাচাড়া দিয়ে উঠছে এবং এখন যে যে তথ্যগুলো পাচ্ছি, বিশেষ করে এই মাহফুজ আলম এই ব্যক্তির এই দু তিন দিন আগে, খুব ভুল না করি সোমবার, একটি ফেসবুক পোস্ট সামনে আসে যেখানে খুব চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছিল, যেটা আরো ভয়ের কারণ হচ্ছে। এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে এই গোটা ছাত্র আন্দোলনটার মাস্টার মাইন্ড নাকি এই ব্যক্তি এবং সম্পূর্ণটা কলকাঠি সে পেছন থেকে নেড়ে গিয়েছে। আইসিসের মদতে কিভাবে বাংলাদেশকে অশান্ত করে রাখা যায়, এই সেই ছবি আমরা দেখাচ্ছি। মাহফুজ আলম কিভাবে অশান্ত করে রাখা যায়, রেকি নাকি করা হয়েছে। এবং এই তার সেই ফেসবুক পোস্ট, যেখানে একদম মানে শেষের লাইনটা আমি একটু এখানে উল্লেখ করতে চাইবো। আমি আমার প্রথম দিনের সোমবারের অনুষ্ঠানে আমি এই উল্লেখটা করেছিলাম এবং এটা কেন অ্যালার্মিং আমি আরেকবার একটু এখানে তুলে ধরার চেষ্টা করব। এই ফেসবুক পোস্টের একেবারে শেষ ছত্রে লেখা আছে, আমরা 5ই আগস্টের সকালের মতন ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। এবারের সাংগঠনিকভাবে গড়ে ওঠা ঐক্য, আবার বলছি, এবারের সাংগঠনিকভাবে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে ইনশাআল্লাহ। আমি ভয়ের কারণে এইখানে দেখছি যে এই ব্যক্তির দ্বারা যদি ওই ছাত্র সংগঠনের ওই রকম ভয়াবহ আন্দোলন আমরা দেখতে পাই, তাহলে এখন সে বলছে যে আগামী দিনের জন্য আমরা প্রিপেয়ার হচ্ছি, আগামী দিনের জন্য আরো বড় ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলা হচ্ছে। কাকে আপনি রঞ্জনবাবু বোকা বললেন? বাংলাদেশি ডেফিনেটলি বোকা না হলে এই কাজ করা যায় না, কিন্তু বোঝাবেন কাকে? কে বোঝাবে? কারা বোঝাবে? সেটা আমাদের একটা স্টেপ নিতে হবে। অ্যাজ বিগ ব্রাদার্স উই হ্যাভ টু টেক এ স্টেপ। এবং সেখানেই তো আমি বলছি আমাদের কোথাও না কোথাও ভুল হয়েছে, সেই ত্রুটিটার আমাদের এখন ওটা রেকটিফাই করা উচিত।
এই বাংলাদেশ নিয়ে যতগুলো অনুষ্ঠান করেছি তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা বিরোধী রাজনীতি, মানে এই রাজ্যের নিরিখে বলছি, যারা বিরোধী রাজনীতি করে এসছেন তারা অনেকেই কথা বলেছেন যে কেন মানে সেই সময় পর্যন্ত একেবারে তৃণমূলের শীর্ষস্তর থেকে কোনো রকম রিয়াকশন আসেনি, তো কেন এখনো কোনো রিয়াকশন আসছে না, কেন কেউ কিছু কথা বলছেন না, কেন কেউ পথে নামছেন না, কেন ইসরায়েল নিয়ে প্যালেস্তাইন নিয়ে কথা হলেই পথে নেমে যান, আর এখানে একেবারে আত্মিক সম্পর্ক রয়েছে যে দেশটার সঙ্গে, প্রচুর বাঙালি সেখানে রয়েছেন, তারপরেও কেন মুখ্যমন্ত্রী হিসেবে বা তৃণমূল সুপ্রিমো হিসেবে কোনো বক্তব্য নেই, অথচ 21শে জুলাইয়ের মঞ্চে সেই কড়া নাড়ার বক্তব্যটা নিয়ে বিভিন্ন রকম কাটাছেড়া হয়েছে। যাই হোক, আজকেও মানে এতগুলো দিন পরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বক্তব্য রেখেছেন, কিন্তু তারপরেও বিজেপির তরফ থেকে কিছু রিয়াকশন এসেছে যেখানে সমালোচনাই করা হয়েছে তৃণমূল কংগ্রেস বা এ রাজ্যের সরকারের ভূমিকাকে। একটু শোনাই আপনাদের, দিলীপ ঘোষ কি বলছেন। এখানকার যে সরকার আছে পশ্চিমবাংলায়, যারা কথায় কথায় নিজেদেরকে বাঙালি বলেন, তারা আজকে বাঙালির উপর অত্যাচার হচ্ছে চুপ করে আছেন। কেন উপাসের হিন্দুরা বাঙালি নন? বলছে এটা বিদেশের ব্যাপার, কেন্দ্র সরকার দেখবে। যখন গাজাতে বোমা পড়েছিল আপনারা চিৎকার করেছিলেন কেন? তারা কি বাঙালি নাকি? ইসরায়েলের বিরুদ্ধে বলেছিলেন। আজ ওখানে মৌলবাদীরা সাধারণ হিন্দু সমাজের উপর অত্যাচার করছে, তার প্রতিবাদ কেন করবো না এখানে? খালি ভোট ব্যাংকের চিন্তা। সিএ পাস হয়ে গেলে পশ্চিমবাংলায় যখন অত্যাচার হচ্ছিল, এখানে রাস্তা জাম করে ট্রেন বাস জ্বালানো হয়েছিল, এই সরকার কিচ্ছু করেনি, চুপচাপ দেখেছিল, মৌলবাদী মুসলমানদেরকে সুযোগ দিয়েছিল। আর যখন উপাসে এই মৌলবাদীরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তার সরকার যখন এর উপরে কড়া আইন চালিয়েছিল, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন এখানে কেউ চলে গেলে জায়গা দেবো। মৌলবাদীদের জন্য জায়গা আছে, হিন্দুদের জন্য কেন কিছু বলছেন না? তারা তো সেকুলার হিন্দুরা, ওখানে তারা তো অত্যাচার করেনি, তারা কারোর উপরে পড়েনি, তার উপর অত্যাচার হচ্ছে, তখন চুপ করে আছেন। তো মৌলবাদী মুসলমানরা আপনাকে ভোট দিয়ে যেতে হয়, তার জন্য তাদের জন্য বলবেন আপনি, আর শান্তিপ্রিয় হিন্দুদের জন্য বলবেন না? কী ধরনের সেকুলারিজম এটা? এখন কেন্দ্র সরকারের উপরে ছেড়ে দিচ্ছেন। তাকে হিন্দুরা ভরসা করতেন, তার আমলে অনেকবার হয়েছে হিন্দুরা অত্যাচার, কিন্তু এইভাবে খোলাখুলিভাবে হয়নি। সেই জন্য হিন্দুরা নিজেদেরকে অসহায় মনে করছে। আর উনিও যেটা করেছিলেন এতদিন, কয়েক বছর রাজত্বে ছিলেন, দেশের বাংলাদেশকে আজকে নতুন বাংলাদেশে নিয়ে গেছেন, এবং সেখানে অনেকটা হিন্দুরা সুরক্ষিত ছিল। আজকে তিনি নাই বলে অত্যাচারটা বেশি হচ্ছে। ওনার কাছে মানে উনি কি কি আইডেন্টিফাই করেছেন, কি কি ভুল হয়েছে? দেখুন, বেসিক্যালি বাংলাদেশের মধ্যে দিয়ে সূত্র হয়ে চাইনিজ মিলিটারি অ্যাগ্রেশন এর ওপর আমাদের একটু ভাবনার কারণ আছে। এবং এই লালমনিরহাটে যদি দেখুন, এটা বিশাল বড় টেকনোলজির কোনো ব্যাপার নয় একটা এয়ার বেস তৈরি করা। বেসিক্যালি ইটস এ কংক্রিট স্ট্রিপ, এবং তার সঙ্গে কিছু কিছু টেকনোলজিক্যাল এভিয়নিক্সের দরকার হয়, এবং যেগুলোতে আমরা টাওয়ার দিয়ে কন্ট্রোল করতে পারি এয়ারক্রাফটগুলো। খুব বড় কিছু ব্যাপার না, কিন্তু হ্যাঁ অনেক পয়সা লাগে, সময়ও লাগে, এবং সেই যে আধুনিক টেকনোলজি সেটা চায়না হয়তো ওদেরকে দিতে পারে। সেইটা একটা চাইনিজ অ্যাগ্রেশনের জন্য চিকেন নেকের ওপর আমাদের একটা নজর থাকা উচিত, এবং সেটা একটা চিন্তার বিষয়। আমি একটু আগে বললাম যে ওখানে একটা র্যাপিড মোবিলাইজেশন আমাদের করা উচিত। ওখানে ঝামফেরি রিজ আছে, ঝামফেরি রিজটা যে কন্ট্রোল করতে পারবে, এবং সেটা আর্টিলারি দিয়ে হোক বা এয়ার পাওয়ার দিয়ে হোক, তাদের ওই পুরো চিকেন নেকটা কন্ট্রোল করার সুবিধা হবে। তো ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক যে বিষয়টা, সেটা আমরা ওই দিক দিয়েই এগুচ্ছি, এবং আমাদের সেখানে কোনো রকমের গাফিলতি নেই। তবে ছোট ছোট ভুল যেগুলো আমি বলছিলাম, দেখুন কাউকে ছোট ভাবা উচিত না, এই 5 মিনিটে উড়িয়ে দেবো আমরা, ওদের কোনো প্রবলেমই নয়, এরম ভাবার আমাদের কোনো কারণ নেই। এবং একটা ইনফিরিটি কমপ্লেক্স ধীরে ধীরে তৈরি হয়েছিল। শেখ হাসিনার থার্ড টার্মে আমাদের ওনার অনেক রকমের ভুল ভাল হতে শুরু করেছিল জিনিসপত্র, এবং সেখানে উনি অলরেডি অনেক জায়গায় জামাত এবং র্যাডিক্যালদের কাছে মাথা নত করেছে। সেখানে আমাদের ওনাকে কশন করা উচিত ছিল। করাপশন এমন একটা লেভেলে চলে যাচ্ছিল বাংলাদেশে, যেটা আমাদের পক্ষে অত্যন্ত রকমের প্রবলেম হয়ে দেখা দেওয়ার কারণ ছিল যথেষ্ট, এবং সেখানে তখন আমরা সেই কশনারি মেজার্সগুলো নিইনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে থ্রু দিয়ে, যেটা আমরা নিতে পারতাম, সক্ষম ছিলাম, এবং উনি ভেরি রিসেপটিভ টু ইন্ডিয়ান সাজেশনস ছিলেন। এবং সেখানে কোথাও না কোথাও যুব সমাজ বাংলাদেশের
একটা ভেরি বিগ ব্রাদার অ্যাটিটিউড আর মোছে তা দেওয়ার মতো একটা অ্যাটিটিউড আমরা গ্রো করিয়ে আমরা নিজেরাই ওদেরকে কাছে একটা খুব ভীষণ বাজে একটা এক্সাম্পল সেট করেছি, যার জন্য লাস্ট যখন ওয়ার্ল্ড কাপ হয় ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দে আর অল বুইং ইন্ডিয়া। এবং ইন্ডিয়ান এদের সেই কারণটা কেন? হঠাৎ করে আমাদের একটা শিল্প, সংস্কৃতি, ভাষা, সমস্ত রকমের জিনিসের একটা কানেক্টিভিটি ছিল, কোথায় আমরা ওটা লুজ করে ফেলতাম? ওয়াই হ্যাভ ইউ লস দ্যাট? সেটাই আমার প্রশ্ন, এবং সেটা আমাদের সবারই ভেবে দেখা উচিত এবং সেটা নিয়ে চিন্তন মনন করে আবার এগিয়ে যাওয়া উচিত। কারণ এই যে সিচুয়েশনটা বাংলাদেশে, সেটা আমাদের পক্ষেও খুব একটা সুখময় একটা সিচুয়েশন নয়। ভারতের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি নয় এই মুহূর্তে বাংলাদেশে, আমরা এটা বিশ্বাস করি বা আমি এটা ধরে নিচ্ছি, কিন্তু শত্রু নির্বাচনটা বাংলাদেশ এখানে ভারতের শত্রু এইভাবে বলা তো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু শত্রু কেউ যে যদি কেউ থেকে থাকে, এই এয়ারবেস তৈরি হচ্ছে বা ধরুন এটা একটা যদি প্ল্যানিং হয়ে থাকে পুরোটাই, যে প্রথমে হাসিনাকে উৎখাত করা, তারপরে সেখানে সনাতনকে আক্রমণ করা, তারপর সেখানে এয়ারবেস তৈরি করা, একটা থ্রেটের পরিস্থিতি তৈরি করে রাখা, যেই শত্রু হোক না কেন সেই শত্রুর নির্বাচন বা শত্রুকে চিহ্নিতকরণের কাজটা কি সঠিকভাবে হচ্ছে? আপনি বিশ্বাস করেন বা মনে করেন? হ্যাঁ হ্যাঁ হচ্ছে ওটা। দেখুন, বাংলাদেশে এখন যা কন্ডিশন, সেটার অনেকটা শুরু কিন্তু 2017-তে, এবং সেখানে কিছু ইউএস থিঙ্ক ট্যাঙ্কস এবং সেখানে যে অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট ডিপ স্টেট আছে, তারা কিন্তু বাংলাদেশে ছোট ছোট ভাবে কলেজে, ইউনিভার্সিটিতে ওরা ছোট ছোট গ্রুপ তৈরি করতে থাকে, যেখানে ওরা অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট একটা সেন্টিমেন্ট ওরা প্লান্ট করতে থাকে। এবং সেখানে মিস্টার জর্জ সোরস থেকে শুরু করে অনেক আরও 3-4টে অর্গানাইজেশনস আছে যারা খুব অ্যাক্টিভলি কাজ করে, এবং আলটিমেটলি ওদের প্ল্যানটা ওরা সাকসেসফুল হিসেবে ওরা ইমপ্লিমেন্ট করতে পারে। তবে এখন সুখের খবর যেটা হলো, যে এখন সেই ডিপ স্টেটের বা সোরসের যে অবস্থা ট্রাম্পের তালে, সেটা আমার মনে হয় একটা 180 ডিগ্রি অপোজিট হবে, এবং সেটা একটা সুখের একটা কারণ। এবং আমার মনে হয় এটা কন্ট্রোল ধীরে ধীরে হয়ে যাবে। আমেরিকার মদতে যেখানে এই আনরেস্টটা তৈরি হয়েছিল শেখ হাসিনাকে হাঁটানোর জন্য, সেটা এখন অনেক অংশে লেভেল হয়ে যাবে। বেশ, বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে, থ্রেটের মুখে ভারত দাঁড়িয়ে আছে কিনা এগুলো নিয়ে আলোচনা হয়েছে একদম শুরুতেই। যেহেতু এয়ারবেস তৈরি হচ্ছে, এই এয়ারবেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মস্তিষ্ক প্রসূত, তাদের হঠাৎ করে কি প্রয়োজন হলো ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে কথা হয়েছে। আমি যেটা জানতে চাইছি আপনার কাছে, যে পরপর 3টে ঘটনা যদি আমি এখানে সামনে রাখি, এক হচ্ছে হাসিনাকে দেশ ছাড়া করা, 2 হচ্ছে লাগাতার সনাতনকে আক্রমণ করে যাওয়া, 3 হচ্ছে সম্প্রতি যেটা নিয়ে আজকের এই অনুষ্ঠান, এই এয়ারবেস তৈরি হওয়া ভারতের সীমান্ত থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে। এই পুরোটা কি একটা প্ল্যানিংয়ের অংশ? যদি সেটা হয়ে থাকে, তাহলে সেই প্ল্যানিংটা ভারতবর্ষের জন্য কতটা থ্রেট, এবং বাংলাদেশের একটা অবৈধ সরকার এই পুরোটা করছে বলে কি বিশ্বাস করেন আপনি? দেখুন, আপনি যে 3টে বললেন, এই পরিকল্পনাটা কিন্তু তার আগে থেকে, এই যে তথাকথিত ছাত্রদের সংরক্ষণ বিরোধী আন্দোলন, এটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে এটা যতটুকু আমাদের কাছে খবর, যতটুকু বাংলাদেশের খবর পাই বিভিন্ন রকম সূত্র থেকে, এই আন্দোলনটা কোনো মতেই শুধুমাত্র ছাত্র আন্দোলন নয়। এটা পুরো খুব পাকা মাথায়, খুব ভালোভাবে এটাকে কন্ট্রোল, মনিটর করা হয়েছে এবং বিভিন্ন সময় তার দিক নির্দেশ করে দেওয়া হয়েছে। এবং এটা দেখা গেছে যে এই ছাত্র আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যে অলমোস্ট একটা কু হয়ে গেছিল, প্রথম ছাত্রদের দ্বারা একটা কু করা হয়েছিল, সেটাকে যারা কন্ট্রোল করেছিল সেই ডক্টর নজরুল ইসলাম, যে হিফাজতের দালাল বললে কম বলা, হিফাজত ইসলামের বা ISI, সে কিন্তু এখন এই অসাংবিধানিক অবৈধ ইউনূস সরকারের আইনি উপদেষ্টা। মাহমুদ বলে যে ছেলেটি আছে, সেও কিন্তু প্রত্যেকে এখন উপদেষ্টা হয়েছে যারা ওই ছাত্র আন্দোলনটাকে কন্ট্রোল করেছে। এবং এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, শুধু পাকিস্তান ISI নয়, পাকিস্তানের পুরনো রাগ রয়েছে 1000 কাটসে,
কারণ ওরা যে ওদের কাছ থেকে যে ইস্ট পাকিস্তান চলে গেছে সেটা একটা নিছক রাগ, না হলে পাকিস্তানের সেই ক্ষমতা নেই ভারতের সঙ্গে এখন লড়াই করবে। পাকিস্তান পেছন থেকে ওই দুষ্ট প্রতিবেশীর কথা শুনছিলাম, ওইরকম দুষ্ট প্রতিবেশী অন্যকে মদত দেবে ভারতের সঙ্গে লড়াই করে। চীনের স্পেসিফিক এজেন্ডা রয়েছে যে শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে যে চুক্তি হয়েছিল যে কলকাতা থেকে সরাসরি ট্রেন লাইনটা বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর পূর্বে রাজ্যে পৌঁছে যাওয়া, এটা কিছুতেই পাকিস্তান এবং চীন সহ্য করতে পারে না। কারণ আপনি যদি সড়ক পথে কলকাতার ইস্টার্ন কমান্ড থেকে সড়ক পথে আপনি সাপ্লাই পৌঁছান, তাহলে নর্থ ইস্টের স্টেটগুলোতে মিনিমাম 24 থেকে 48 ঘন্টা লাগবে। হস্টাইল টেরেন, হস্টাইল নেচার, ক্লাইমেট। অথচ আপনি যদি ট্রেনে করে সেটা পাঠান, কলকাতা থেকে সরাসরি মণিপুর, মিজোরামে 10 থেকে 12 ঘন্টায় পৌঁছাবে। তো যুদ্ধ পরিস্থিতিতে এই 20, 25, 24 ঘন্টাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, সেটা কিছুতেই চায়না মেনে নিতে পারবে না। দ্বিতীয়ত, এই সড়ক যে ট্রেন যোগাযোগটা হয়ে গেলে সেটা কিন্তু ভারতের পণ্য চায়নাকে একটা বড় মতো চ্যালেঞ্জ দেবে এবং বাংলাদেশের বাজার দখল করবে। যেটা আজকে যতই বাংলাদেশিরা বলুক যে এই ভারতের পণ্য বর্জন করো এটসেট্রা, ভারত যদি শুধুমাত্র আদানি বিদ্যুৎ বন্ধ করে দেয়, কারণ 34,000 কোটি টাকা বাকি রয়েছে, বাংলাদেশের লোকজনকে পাকিস্তান যেতে হবে লুঙ্গি কিনে আনতে। ভারত যদি কলকাতা যদি বন্ধ করে দেয় যে এখানে চিকিৎসা হবে না, তাহলে সাধারণ যারা বাংলাদেশি তাদের কিন্তু পাকিস্তান, আমেরিকা, চায়না যেতে হবে চিকিৎসা। এখন এটা বাংলাদেশ কি জানে না? জানে, কিন্তু সামগ্রিকভাবে সাধারণ বাংলাদেশি নয়, এটা একটা নির্দিষ্ট শ্রেণী এই পুরো ব্যাপারটা যবে থেকে এই সংরক্ষণ বিরোধী আন্দোলন হয়েছে এটাকে কন্ট্রোল করছে। এবং প্রথমে ছিল ছাত্ররা, তারপর নজরুল ইসলামের মতো লোকেরা আছে, এর পেছনে আইএসআই আছে, এর পেছনে চীনের স্বার্থ রয়েছে, এর পেছনে বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের টার্গেট ছিল সেন্ট মার্টিনস, চায়নার ব্যবসায়িক এবং অরুণাচলের জন্য যে ওদের বৃহত্তর প্রজেক্ট, সেটাতে যাতে ভারত এফেক্ট করতে না পারে তার জন্য চায়নার মদত দিয়েছে। তো এই যা কিছু হচ্ছে, এটা শুধু যদি আমি মোহাম্মদ ইউনূসের উপর চাপাই, সেটা আমার মনে হয় না ঠিক। কারণ আমি যেটা বলি যে একটা হিংস্র নেকড়েদের সরকার, হায়নাদের সরকারে মোহাম্মদ ইউনূস নিরীহ ছাক শিশু বা একটা খরগোশ, সেটাকে মুখোশ হিসাবে রেখেছে। যেদিন ওর প্রয়োজন ফুরাবে ওকে ওরা খেয়ে ফেলবে, কারণ ওর একটা আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। জসিমউদ্দিন রহমানি, নজরুল ইসলামের মতো লোক তো আর আন্তর্জাতিক পরিচিতি নেই। একটা নোবেল শান্তি পুরস্কার হোক, অর্থনীতি পুরস্কার হোক, সেই লোকটার আছে, সেটাকে দেখি। তো উনি এটার একটা পার্ট, কিন্তু আসল মাথাগুলো হচ্ছে এই পাকিস্তানের আইএসআই এবং বাইডেন সরকার এবং ডিপ স্টেটের লোক, যেটা যারা আমেরিকা, চায়না, পাকিস্তানের স্বার্থটাকে কন্ট্রোল করছে। দীপাঞ্জনদা, আপনি এখানে যাদের যাদের নাম করলেন, মানে মস্তিষ্কগুলোর যাদের যাদের কথা বলছেন, আমি একটু মানে তার পরের পার্টটায় আসবো। এই কারণে বলছি পরের পার্টটা, মানে ট্রাম্প, আমেরিকার এই মুহূর্তে মানে ট্রাম্পের হাতে ক্ষমতা বা শাসনভার যাওয়ার পর কি হতে পারে। নরেন্দ্র মোদীর সরকারের খুব ভালো বন্ধু হিসেবেই ডোনাল্ড ট্রাম্প পরিচিত, আমরা জানি। কিন্তু যেহেতু উনি একজন আদ্যন্ত ব্যবসায়ী, কিছুক্ষণ আগে রতনদাও এই প্রসঙ্গটা তুলছিলেন যে যদি বাংলাদেশের কিছু প্রয়োজন হয় ট্রাম্পের থেকে কেনার, ট্রাম্প তো একজন শিল্পপতি, একজন ব্যবসায়ী, তিনি তো তার স্বার্থটা সেখানে দেখবেন, এটাই স্বাভাবিক। সেখানে ভারতের স্বার্থ যদি লঙ্ঘিত হয়, ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে ট্রাম্প কি সদয় হবেন ভারতের প্রতি, নাকি তার শিল্পপতি সত্তাটাই বজায় রাখবেন তিনি? কি মনে হয় দীপাঞ্জনদা? যদি আমি নিছক, ট্রাম্পের দুটো সত্তা আছে। ট্রাম্পকে আমার পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, ওর বাক্য বিন্যাস ইত্যাদিতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ট্রাম্প কিন্তু আদ্যন্ত ইসলামিক জিহাদ বিরোধী বা কোন রকম এই ধর্মের নামে যে যুদ্ধ সেটার বিরোধী। এবং ট্রাম্প কিন্তু কোনো যুদ্ধ করেনি। যুদ্ধগুলো হয়েছে জর্জ বুশের সময় এবং বারাক ওবামার সময়, বিল ক্লিন্টনের সময়। ট্রাম্প কোনো যুদ্ধ করে, কিন্তু ট্রাম্প আদ্যন্ত জিহাদ বিরোধী না। প্রথমত ট্রাম্প খুব ভালো করে জানে যে পৃথিবীতে জিহাদ আটকাতে গেলে, কারণ পৃথিবীর জন্য একটা বিরাট বড় বিপদ, এই জিহাদ আটকাতে গেলে নরেন্দ্র মোদীর সাহায্য ছাড়া সম্ভব হবে না। দ্বিতীয়ত, যদি ব্যবসার কথা বলেন, ভারতবর্ষের আজকে যা ক্রয় ক্ষমতা ভারতবর্ষের মানুষের, বাংলাদেশ তার 5% নয়। তো কেন ট্রাম্প বাংলাদেশকে সাপোর্ট করবে? চীন, ভারত এবং আমেরিকা দুজনেরই শত্রু।
চীনের সঙ্গে ভারতের সম্পর্ক চিরকাল অম্ল মধুর, কখনো অম্ল হয়েছে কখনো মধুর হয়েছে। হিন্দি চিনি ভাই ভাই করে চীন আক্রমণ করেছে ভারত, এটা চিরকাল হয়েছে। ডোকালাম হয়েছে, আবার দিওয়ালিতে লাড্ডু ডিস্ট্রিবিউশন হয়েছে। তো ভারত চীনের সম্পর্ক নিয়ে আমি এই মুহূর্তে চিন্তিত নই, ওটা ভারত সরকার যথেষ্ট ঠিকভাবে ম্যানেজ করছে। এবং এই যে আমেরিকার যে প্রশাসন, সেটা দেখবেন খোল নলচে পাল্টে যাবে একবার ট্রাম্প শপথ নিয়ে ক্ষমতায় আসলে। কারণ দেখতেই পাচ্ছেন ট্রাম্পের যে মানে কোটারি বা মেন যেটা ফোকাস পয়েন্ট, সেখানে ভারত বন্ধু লোকেরা বেশি রয়েছে, ভারতীয় বংশোদ্ভূত লোকেরা বেশি রয়েছে। তো এটা একটা ক্লিয়ার কাট ইন্ডিকেশন। সেখানে বাংলাদেশের মতো সম্পূর্ণ ডুবে যাওয়া, ঋণে ডুবে যাওয়া একটা দেশকে কেন কি জন্য সাপোর্ট করবে? এবং ভারতবর্ষের এক মিনিট, আমি সে কথা বলিনি। আমি যেটা বলেছি, আমেরিকা তার বিজনেসের ব্যাপারটা খুব ভালো বোঝে। কারণ একসময় ছিল পাকিস্তানকে অস্ত্র বিক্রি করতো, ভারতকেও অস্ত্র দিত। আমি সেই কথাটা বলার চেষ্টা করেছি। I have not said যে বাংলাদেশকে আমি আপনার প্রোগ্রামটা তখন শুনতে পাইনি, মাফ করবেন। আমি কারোর বিরুদ্ধে কিছু বলছি না, সরি। আরে আপনি বলুন, আমি আপনাকে চিনি, বলুন। থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে দেবারতী, দেখো এই যে ভারত, এই যে মেক ইন ইন্ডিয়া প্রসেস যেটা চালু হয়ে গেছে, আমি বম্বেতে থাকি, থানেতে থাকি, এখানে পুনেতে যে বিশাল বড় কর্মযজ্ঞ চলছে মেক ইন ইন্ডিয়া নিয়ে ডিফেন্স প্রোডাক্টে। হতে পারে 5-7-10 বছর পরে ভারত কিন্তু গ্লোবাল মার্কেটে আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে কম্পিটিশন দেবে, ফ্রান্সের সঙ্গে কম্পিটিশন দেবে। এবং ভারত নিশ্চিতভাবে আত্মনির্ভর হওয়ার জন্য ধীরে ধীরে বিদেশের উপরে বিশেষ করে যুদ্ধাস্ত্র আমদানির ব্যাপারটা কমাবে। এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কতগুলো মিউচুয়াল ইন্টারেস্টের দিক রয়েছে। কারণ আমি আন্তর্জাতিক বিষয়ের বিশেষজ্ঞ নই, আমি ইনসার্জেন্সি বা এই যে অন্তর্ঘাতমূলক কাজ, এটা নিয়ে আমি সারা জীবন করেছি, বা জিহাদ নিয়ে যদি বলি। কিন্তু যে সূত্রগুলো আমরা পাই, কারণ ইনসার্জেন্সির জন্য আমাদের এই সূত্রের খবর খুব দরকার। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুব পরিকল্পিত ভাবে হচ্ছে। আজকে ইসকনের ওপর কেন আক্রমণটা হলো? ইসকনের ওপর আক্রমণটা এই জন্য হলো যে এই যে টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো, মৌলবাদীরা, তারা জানে, কারণ হিন্দুদের তো আরো অনেক অর্গানাইজেশন রয়েছে, রামকৃষ্ণ মিশন রয়েছে, কিন্তু আনডাউটেডলি ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এই তিনজনের মধ্যে ইসকনের কিন্তু বিশ্বব্যাপী পরিচিতি সব থেকে বেশি। এবং ইসকনের মধ্যে বিদেশিদের ইনভলভমেন্ট সেটা সব থেকে বেশি। ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন তার কাছে কিছুই নয়, তারাও বড় অর্গানাইজেশন, সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছে। সেই জন্য টার্গেট করেছি ইসকন, কারণ জানে আমরা বিশ্বব্যাপী পরিচিতি পেয়ে যাবো, যেটা পেয়েছি। একটা প্রবলেম হচ্ছে এই জিহাদিরা একটা জিনিস ভুলে যায়, সমস্ত জিনিসের দুটো সাইড হয় কয়েনের। যেমন পরিচিতি পাবে, সেরকম আন্তর্জাতিক প্রেসারেরও সামনা করতে হবে, যেটা এখন হচ্ছে। এবং আর মাসখানেক পরে ট্রাম্প সরকারে চলে আসলে তখন এরা বুঝবে যে ইসকনের গায়ে হাত দেওয়ার পরিণামটা কি। কিন্তু জেহাদিরা তো কোনোদিন ঠান্ডা মাথায় বোঝে না, বিচার বুদ্ধি না থাকলে তখনই জেহাদি হয় বা ফিদাই হয়। বেশ, একটা দাবি এখানে কিছুক্ষণ আগে দীপাঞ্জন দাও যে কথা বলছেন, একটা চিকিৎসা বন্ধের বিষয় সামনে আসছে। আমরা কিছুক্ষণ আগে একটা রিয়াকশন পেয়েছিলাম, জেন রায় হাসপাতালের ডিরেক্টর, তিনি একটা বক্তব্য এখানে রেখেছেন। যদিও এটা তার ব্যক্তিগত মত, অনেকে এটাকে সমর্থন করতে পারেন, অনেকে সমর্থন করতে পারেন না। এটা একেবারেই যারা যারা এই মুহূর্তে এই প্রতিক্রিয়া দেখবেন, তারপরে তাদের বিচার্য, তারা কিভাবে দেখছেন বিষয়টিকে। কিন্তু জেন রায় হসপিটালের ডিরেক্টরের এই বক্তব্যটা একটু শোনাবো আপনাদের, দেখুন সমর্থন করছেন। জেন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আপাতত ভবিষ্যতে, এবং আমি এটাও চাইবো যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক।
এবং উনি যে আহ্বানটা জানাচ্ছেন, অনেকে হয়তো সেই আহ্বানে সাড়াও দিচ্ছেন, পজিটিভ মানে ওনার দিক থেকে আমি বলবো পজিটিভ কিছু অ্যাপ্রোচ হয়তো উনি পাচ্ছেন। এরকমই আরও একজন চিকিৎসকের নাম করে এখানে শুভেন্দু অধিকারী বলেছেন যে ওনাকে হ্যাটস অফ। কি বলছেন শুভেন্দু অধিকারী দেখুন। আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে, যিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে, আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। যার কথা উনি বলছেন, উনি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথাটাই লিখেছেন যে বাংলাদেশের কোনো রোগীর ট্রিটমেন্ট উনি করবেন না। শেষ যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইবো, কি করা উচিত এখন ভারতের? আমি একদম শুরু করেছিলাম এটা দিয়ে যে ভারতের এই মুহূর্তে কি করা উচিত। এইখানে দাঁড়িয়ে অনেকের এইটা মত সামনে উঠে আসছে যে 45 মিনিটও লাগবে না এরকম একটা দেশ যদি এই ধরনের কোনো স্টেপ নেয় তাকে ঘুরিয়ে দিতে। ডেফিনেটলি আমি মানলাম, কিন্তু ভারতের উদ্দেশ্য এই মুহূর্তে তো বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করা নয়, বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়া নয়। ভারতের প্রথম উদ্দেশ্য আমার মনে হয় এটা হওয়া উচিত শত্রু চিহ্নিত করা, তাদের থেকে অ্যাওয়্যার থাকা, তাদের সম্পর্কে অ্যাওয়্যার হওয়া, এবং কূটনৈতিক বিষয়ে এগোতে গেলে কোন কোন বিষয়কে সামনে রাখা উচিত। আমি একদম সংক্ষেপে আপনার এই প্রতিক্রিয়াটা চাইব। না, আমি বলেছি বাংলাদেশ যদি দুঃসাহস দেখায়। দিবেন না, আপনার অডিওটা মিউট আছে বোধহয়, একটুখানি দেখে নিন। আমার অডিও পাচ্ছেন? পাচ্ছি, বলুন। সো আমার কথা হচ্ছে যে ভারত কি করবে কূটনৈতিক ভাবে সেটা বলা ধৃষ্টতা, স্পর্ধা, অধিকার আমার নেই। টিভি চ্যানেলে বসে তো সবকিছু ডিসকাশন করা যায়। যেটা ভারত করছে যে বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, বাংলাদেশ যেভাবে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বিপদ তৈরি করছে পাকিস্তান এবং চীনের প্ররোচনায় বা প্রত্যক্ষ মদতে, সেটা বিশ্ব দরবারে ঠিকঠাক ভাবে কিন্তু প্রেজেন্ট করছে এবং তার রেসপন্স ভারত পাচ্ছে, চাই আমেরিকা থেকে হোক, চাই রাশিয়া থেকে হোক, চাই ফ্রান্স থেকে হোক, চাই ইটালি থেকে হোক। এটা গেল এক, ভারত কূটনৈতিক ভাবে সঠিক জায়গায় যাচ্ছে। দ্বিতীয়ত, বাংলাদেশে কিন্তু যেটা একজন বলছিলেন, আমি ভুলে গেছি এত চিৎকার চেঁচামেচির মধ্যে, যে বাংলাদেশে আমরা সুস্পষ্ট খবর পাচ্ছি বিভিন্ন লোক, বন্ধু, এজেন্সি, হোয়াটএভার, বাংলাদেশে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে চাই হিন্দু সনাতনী হিন্দু সমাজ হোক, চাই বিএনপির লোকেরা যারা সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না এবং যারা আওয়ামী লীগের, তারা কিন্তু সংগঠিত হচ্ছে, প্রতিরোধ শুরু হয়েছে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায়, চট্টগ্রাম এবং আরো কিছু জায়গায় প্রতিরোধ শুরু হয়েছে। তারা এই সাম্প্রদায়িক, এই মৌলবাদের পরিচালিত বাংলাদেশে থাকতে চায় না। সেই রকম যদি পরিস্থিতি হয়, ভারত তাদের ইচ্ছাকে মর্যাদা দেবে, যেটা অতীতে হয়েছে। আর ভারত বাংলাদেশকে আক্রমণ কখনোই করবে না। একটা বাঘ কি করে মুরগিকে আক্রমণ করবে? কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের সাহস থাকলে ভারতকে করে দেখাক, আমরা জবাব যা দেওয়ার দিয়ে। একদম সে কথাই বলেছি যে যদি বাংলাদেশ দুঃসাহস দেখায় তাহলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। একদমই।